নিউ ইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দর্শক, আজকের খবর শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। ধৈর্য ধরে শুনতে থাকুন। তিনটি মন্ত্রণালয়, তিনটি নাম, এক বিতর্ক। নতুন সরকারে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং অর্থ ও পরিকল্পনা। এই তিন মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, খলিলুর রহমান। এই তিনজনের রাজনৈতিক অতীত, কূটনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করলেই বিতর্কের সূত্রগুলো পরিষ্কার হতে শুরু করবে। বিএনপি আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগ জোরদারে গত ১.৫ দশক ধরে সক্রিয় ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। দিল্লিতে একাধিকবার সফর করেছেন, ভারতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। ২০২৪ সালে ৫ আগস্টের পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তার একটি ছবি ভাইরাল হয়েছিল। রাজনৈতিক মহলে অনেকে বলছেন ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের সেতুবন্ধন তৈরিতে সবচেয়ে সক্রিয় মুখ ছিলেন আমির খসরু। এবার তিনি পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব, যা দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণের কেন্দ্রবিন্দু। প্রশ্ন উঠছে, ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে কি তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, নাকি আন্তর্জাতিক অর্থনৈতিক যোগাযোগে তার দক্ষতার জন্য তিনি এই দায়িত্ব পেয়েছেন? রাজনীতিতে কূটনৈতিক যোগাযোগ অপরাধ নয়, বরং বাস্তব রাজনীতিতে এটি প্রয়োজনীয়। কিন্তু যখন একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একই ধরনের আন্তর্জাতিক ঘনিষ্ঠতার ছাপ দেখা দেয়, তখনই সন্দেহের জন্ম হয়। দেশে তো এখন রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল, এটা গভর্নমেন্টের উচিত হয়নি। আমি তো কোনো সাজাপ্রাপ্ত দাগি অ্যাবসকন্ডিং কোনো আসামি না। প্রায় ৯ বছর ভারতের মেঘালয়ে শিলংয়ে অবস্থান করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ১১ আগস্ট দেশে ফিরেন তিনি। ভারতে অবস্থানকালেও বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি, কিন্তু তার অবস্থান নিয়ে নানা প্রশ্ন ছিল। ২০২৪ সালের ৯ জুন একটি প্রতিবেদন প্রকাশ করেছিল প্রথম আলো। শিরোনাম ছিল এখনও রহস্যময় বিএনপি নেতা সালাউদ্দিন। এনসিপি নেতারা অভিযোগ করেছিলেন তিনি ভারতের হয়ে কাজ করতেন। এখন সেই সালাউদ্দিন আহমেদই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন, যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন শৃঙ্খলার সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী দপ্তর। এটি কি কেবল রাজনৈতিক পুনর্বাসন, নাকি এর পেছনে রয়েছে কৌশলগত আন্তর্জাতিক সমীকরণ? সবচেয়ে বেশি বিতর্কের কেন্দ্রবিন্দু খলিলুর রহমান। তিনি ছিলেন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বিএনপি একসময় তার পদত্যাগের দাবিও তুলেছিল। একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? কিন্তু লন্ডনে তারেক রহমান ও মোহাম্মদ ইউনূসের বৈঠকে উপস্থিত ছিলেন খলিলুর রহমান। এখানে এই প্রশ্ন, যার বিরুদ্ধে আপত্তি ছিল তিনি কিভাবে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন? থাইল্যান্ড সফরে ডক্টর ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের চেষ্টা করে ব্যর্থ হন। তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যোগাযোগ করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। পরবর্তীতে ২০২৫ সালে ৪ এপ্রিল ইউনূস মোদী বৈঠক সম্ভব হয়, যেখানে অজিত দোভালের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছিল রাজনৈতিক মহলে। গত ২০ নভেম্বর দিল্লিতে অজিত দোভালের সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন খলিলুর রহমান। দুবাইয়ে আমেরিকা, ভারত, বাংলাদেশ বৈঠকও ছিলেন তিনি। তাকে বলা হয় আমেরিকা ও ভারতের বন্ধু। সুতরাং প্রশ্ন উঠে, তার পররাষ্ট্রমন্ত্রী হওয়া কি কূটনৈতিক দক্ষতার ফল, নাকি আন্তর্জাতিক শক্তির সমর্থন? এখন আসি মূল বিতর্কে। তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়া ব্যক্তিদের সবারই ভারতের সঙ্গে সরাসরি বা পরোক্ষ যোগাযোগ রয়েছে। একই সময়ে তীব্র ভারত বিরোধী অবস্থানের জন্য পরিচিত নেতারা মন্ত্রিসভায় স্থান পাননি। এটা কি কাকতালীয়? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারত অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করেছে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য দিল্লি থেকে অনেকেই এসেছিলেন। তাদের একজন ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্ত। শুধু তাই নয়, নির্বাচন কভার করতে আসা ভারতীয় গণমাধ্যম কর্মীদের নরেন্দ্র মোদী সরকার ইতিবাচক প্রতিবেদন করারও পরামর্শ দিয়েছিল। নির্বাচনের পর আনুষ্ঠানিক ফল প্রকাশের সঙ্গে সঙ্গে সবার আগে তারেক রহমানকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছাও জানান প্রথম দিকে। এরপর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরের আমন্ত্রণও আসে ভারতের পক্ষ থেকে। এত কিছুর পর রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন ভারত তারেক রহমানের সরকারকে শুরু থেকে কৌশলগতভাবে সমর্থন দিয়েছে। এবার আসি বাদ পড়াদের প্রসঙ্গে। ২০০৪ সালে ১ এপ্রিল চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র উদ্ধার হয়। সে সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর। পরবর্তীতে মামলায় যাবজ্জীবন সাজা হয়। দীর্ঘ কারাভোগের পর মুক্তি পেয়ে নির্বাচনে অংশ নেন এবং এমপিও হন। অনেকে ধারণা করেছিলেন তিনি হয়তো আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরবেন, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো দূরের কথা, মন্ত্রী পরিষদের জায়গা পাননি উই আর লুকিং ফর শত্রুজ খ্যাত লুৎফুজ্জামান বাবর। ভারত দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে চট্টগ্রামের সেই অস্ত্র ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর জন্য ছিল। ভারতের সেভেন সিস্টার অঞ্চল তাদের জন্য অত্যন্ত স্পর্শকাতর। এমন প্রেক্ষাপটে বাবরের বাদ পড়া কি কেবল অতীতের আইনি জটিলতার কারণে, নাকি আঞ্চলিক কৌশলগত বাস্তবতা? এই প্রশ্ন এখন সবার মনে। আরেকজন বিএনপি সিনিয়র যুগ্ম
উপমহাসচিব রুহুল কবির রিজভী। ভারত বিরোধী বক্তব্যের জন্য পরিচিত, নিজের গায়ের শাল, স্ত্রীর শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিলেন, যা ভারত ভালো চোখে দেখেনি। দলের জন্য দীর্ঘদিন আন্দোলন করেছিলেন রিজভী, নির্যাতন সয়েছেন, কিন্তু মন্ত্রী হননি, যদিও মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন। এটাও কি কাকতালীয়? রাজনীতিতে ধারণা যেমন গুরুত্বপূর্ণ, বাস্তবতাও তেমনই। ভারত বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী। বাণিজ্য, নিরাপত্তা, পানি, সীমান্ত সব ক্ষেত্রেই পারস্পরিক নির্ভরতা রয়েছে। একটি নতুন সরকার চাইবে সম্পর্ক স্থিতিশীল রাখতে, কিন্তু যখন গুরুত্বপূর্ণ 3টি মন্ত্রণালয় ভারতের সঙ্গে ঘনিষ্ঠতার ইতিহাস থাকা ব্যক্তিরাই দায়িত্ব পান, তখনই রাজনৈতিক ব্যাখ্যা তৈরি হয়। এই মন্ত্রিসভা কি তারেক রহমানের নিজস্ব রাজনৈতিক কৌশল, নাকি আন্তর্জাতিক সমীকরণের ফল? সম্ভবত সত্যটা মাঝামাঝি কোথাও, কারণ রাজনীতি কখনো সাদা কালো নয়, এটি ধূসর বাস্তবতার খেলা। আপনিও কি তাই মনে করেন? এটি কি ভারতের প্রেসক্রিপশন, নাকি নতুন সরকারের বাস্তব কূটনীতি? জানান আপনার মতামত। এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের একটাই প্রশ্ন, হঠাৎ করে কি এমন হয়ে গেল যে বিএনপিকে ভারত সমর্থন দিল? তারা কি 10 ট্রাক অস্ত্র ভুলে গেল? তারা কি সংখ্যালঘু নির্যাতন ভুলে গেল? বিএনপির বিজয়ে ভারতের কৌশলগত সমর্থনের রহস্যটা আসলে কি? বিএনপির নিরঙ্কুশ বিজয়ে ভারতের হাত ছিল, এইটা মোটামুটি প্রতিষ্ঠিত সত্য, এবং অনেকে অনুমান করে ভীষণভাবে বিস্মিত হয়েছেন, কেননা ভারত আওয়ামী লীগের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিকভাবেই আমরা দেখেছি। ছোটখাটো ঘটনা বাদ দিলেও অন্তত 3 বার ভারত মিলিটারি অ্যাকশনের কথা ভেবেছে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনাকে প্রাণে বাঁচাতে অন স্পট সামরিক ভূমিকা নিয়েছিল ভারতবর্ষ। তাকে একজন প্রধানমন্ত্রীর প্রটোকলে আশ্রয় দিয়েছে ভারতে। 100-এর উপরে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে আশ্রয় দিয়েছে ভারত। গত 4 মাস ধরে এক্সাইল প্রাইম মিনিস্টার হিসেবে বিভিন্ন সংবাদ মাধ্যমে শেখ হাসিনাকে বক্তব্য দিতে দেওয়া হয়েছে। ঐতিহাসিকভাবে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ অনেক কিছুই করেছে ভারত, যেগুলো আসলে আপনারা সবাই জানেন। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আগ্রাসী মনোভাব, ভারত বিরোধী বিভিন্ন ধরনের মন্তব্য। পরবর্তীতে ভারতবর্ষ তাদের যে ব্যবসায়িক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, বিশেষ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে, কিন্তু কোনোভাবেই সামরিক হস্তক্ষেপ করেনি, কারণ তাতে করে মনে হতে পারে শেখ হাসিনা ভারতে বসে ভারতকে দিয়ে সব করাচ্ছে, আর এতে করে বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। ইউনূস সরকারের সাথে থাইল্যান্ডে সাইডলাইনে বৈঠক ছাড়া শীর্ষ স্তরে কোনো বৈঠকে রাজি হয়নি ভারত। স্পষ্ট করে তারা বলে দিয়েছে, অবৈধ ইউনূস সরকারের সাথে কোনো আলোচনা নয়। সর্বশেষ ইউনূসকে বলা হয়েছিল 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ইনক্লুসিভ একটা অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য, এবং সেখানে আওয়ামী লীগ যাতে উপস্থিত থাকে। হঠাৎ সেই ভারত কেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল? না, হঠাৎ করে ভারত ঘুরেনি। 2024 সালের নভেম্বর মাসে বিএনপির নেতা আমির খসরু মাহমুদ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এরপর 13 জুন 2025 লন্ডনে তারেক রহমানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন ডক্টর ইউনূস। সেই বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা কিন্তু জনসম্মুখে আসেনি, সুতরাং বুঝে নেন আমি কি বুঝিয়েছি। এরপর বেগম খালেদা জিয়া মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। বিএনপির একাধিক নেতা যুক্তরাজ্য এবং ভারতের সাথে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করলে ভারতের গোয়েন্দা কর্মকর্তারা ছুটে যান লন্ডনে। শুরু হয় ঘন ঘন বৈঠক, আর তখন থেকেই ভারতের মোড় নেয়া মূলত শুরু। নির্বাচনের তারিখ ঘোষণার পর ভারত আওয়ামী লীগকে ইনক্লুড করতে চাপ দিয়ে ব্যর্থ হয়, কিন্তু এদিকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য উভয়ই জামাতকে গণতান্ত্রিক দল বিবেচনা করে তারা ঘোষণা দেয় এবং জামাতকে জেতাতে সরাসরি ভূমিকা নেয়। জানুয়ারি মাসে প্রোটোকল ভেঙে বাংলাদেশে যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক দিল্লি ছুটে গিয়েছিলেন, আপনারা নিশ্চয়ই জানেন। ভারত তখন বুঝতে পারে এই দুই পরাশক্তি জামাতকে ক্ষমতায় বসাতে চাইছে, যা ভারতের আঞ্চলিক নিরাপত্তার জন্য যথেষ্ট বিপজ্জনক। ঠিক এর পর ভারত পুরোপুরি ব্লাইন্ড গেম খেলতে শুরু করে, সরাসরি তারেক রহমানের সাথে ডিল করে এবং সেই মতো দিক নির্দেশনা দেয় বাংলাদেশের সেনাপ্রধানকে। ভারতের একাধিক গোয়েন্দা টিম বাংলাদেশ সফর করে, মাঠ পর্যায়ে তারা যায়, বিভিন্ন ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেয়। ঠিক এর পরই জনাব তারেক রহমান ঘোষণা দেন তিনি বাংলাদেশে ফিরে যাবেন, এবং তিনি ফিরে যান। গত বছরের 25 ডিসেম্বর তিনি বাংলাদেশে যান। সেনাবাহিনী সহ একাধিক বাহিনীর প্রায় 5,500 সদস্য তার রিসিপশনে প্রোটোকলের বাইরে তাকে রাষ্ট্র নেতার নিরাপত্তা ও গার্ড অব অনার প্রদান করেছিল। এর মধ্যে বেগম খালেদা জিয়া চলে যান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে এসে নরেন্দ্র মোদীর যে বার্তা ছিল সেটা তারেক রহমানের হাতে হস্তান্তর করেন। এবার মোটামুটি প্রকাশ্যে ভারত বিএনপির পক্ষে ভূমিকা রাখতে শুরু করে। তাদের গোয়েন্দা সংস্থা এমন নেরেটিভ তৈরি করতে শুরু করে যাতে প্রতীয়মান হয় বাংলাদেশ জঙ্গিবাদের উত্থান ঠেকাতে এই মুহূর্তে
তারেকের বিকল্প অন্য কোনো দল নাই, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগকে তারা নির্বাচনে অংশ নিতে দেবে না। ঠিক সেভাবেই গোয়েন্দা সংস্থা বিএনপির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে ভারত উপদেশ নয় বরং সীমা, উদ্বেগ ও রেডলাইন সম্পর্কে বিএনপিকে বারবার অবহিত করেছে। এর প্রধান কারণ ছিল বাংলাদেশে ভারত বিরোধী নেগেটিভ চলতে না দেওয়া। খেয়াল করবেন, নির্বাচন চলাকালীন সময়ে বিএনপির কোনো নেতার মুখে একটাবারের জন্যও ভারত বিরোধী কোনো বক্তব্য শোনা যায়নি, কারণ এটা একটা শর্তের মধ্যে ছিল। এরপর বিএনপি ভারতের 5টি শর্ত মানতে রাজি হলে শুরু হয় নেগেটিভ বিল্ডিং এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এই সময়ে প্রায় সকল মিডিয়া, ইউটিউব, ফেসবুক বিএনপির পক্ষে জোর প্রচারণা চালায়, সেই সঙ্গে গোয়েন্দা সংস্থা ক্যাম্পেইন চালায়, সাথে বেসুমার টাকার কথা তো আছেই। দেশের সংখ্যালঘুদের প্রায় সকল ভোট বিএনপিকে দেওয়ার জন্য গোপন খেলা চলে। শর্ত মানার লক্ষণ হিসেবে তারেক রহমান আওয়ামী লীগ সম্পর্কে ইতিবাচক কথা বলতে শুরু করেন, এমনকি এও বলেন আমি কোনো রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা চাই না। আরো বলেন তিনি ভোটে জিতলে আওয়ামী লীগকে দেশে ফেরার ব্যবস্থা করে দেবেন। এটাও ছিল ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা পারফেক্ট কুটচাল। ফলে আওয়ামী লীগের ভোট ব্যাংক বিএনপির পক্ষে চলে আসে। আমি পুরোটা বলছি না, কিছু অংশ চলে আসে। বুথ পর্যায়েও গোয়েন্দা সংস্থারা অনেক খেলাধুলা করেছে, যেটা এই মুহূর্তে বলা বারণ। বিএনপিকে দেওয়া কি সেই শর্ত, কি সেই 5টি শর্ত যেটা বিএনপিকে ভারতবর্ষ দিয়েছে? শর্ত নাম্বার 1, বিএনপি ক্ষমতায় আসার পর বাংলাদেশের মাটিতে ভারতের 7 সিস্টার্স এর কোনো বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসবাদীদের জায়গা দিতে পারবে না। অতীতে বেগম খালেদা জিয়ার শাসনামলে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো স্থির করবার জন্য উলফা এনএলএফটির বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশে অবস্থান করত, আইএসআই এর সহায়তা পেত এবং এখান থেকেই ভারতের সন্ত্রাসী কর্মকাণ্ড করত। ভারত প্রতিবাদ করলে বেগম খালেদা জিয়া দেখবো বলে আর কোনো কিছুই করতো না। ভারতের উদ্বেগকে গুরুত্ব কোনোভাবে তিনি দিতেন না। এবারও যেন সেটা না হয় সেই জন্য ভারত এই শর্তটিকে 1 নম্বরে রেখে দিয়েছে এবং স্পষ্ট করে বলে দিয়েছে এসব হলে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে, জানি না বলে দায় কোনোভাবেই এড়ানো যাবে না। শর্ত নাম্বার 2, গত 2 বছর ধরে মণিপুরের সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ভারতের গোয়েন্দাদের সূত্র মতে এইসব বাংলাদেশ থেকে পরিচালিত হয়েছে, মদত দিয়েছে পাকিস্তান ও চীন। সেই সঙ্গে ইউনুস ইলন মাস্কের স্টার্লিং অনুমোদন দিয়েছে, যা বিচ্ছিন্নতাবাদীরা ব্যবহার করায় ভারত তাদেরকে ট্র্যাক করতে পারছে না। ভারতের বক্তব্য, যদি বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী কোনো নন স্টেট অ্যাক্টের ঘাঁটি ঘেরে বসে এবং সন্ত্রাস চালায়, তাদের সম্পর্কে ভারত তথ্য দিলে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। বিএনপির আগের জামানার মতো এইবার ব্যবস্থা না নিয়ে কোনো প্রকার টালবাহানা করা যাবে না। শর্ত নাম্বার 3, ইউনুসের আমলে বাংলাদেশে মহামারীর মতো ভারত বিরোধী নেগেটিভ তৈরি হয়েছে। সেই ভারত বিদ্বেষ এতটাই ব্যাপক যা সমাজের তৃণমূল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই ধরনের নেগেটিভ ইউনুস থামাতে চাননি, বরং আরো বাড়তে দিয়েছেন, যা ক্রমাগতভাবে চলতে সমাজে সুপ্রতিষ্ঠিত হয়েছে। এসব বন্ধ না করা হলে এক সময় শক্তিশালী ভারত বিরোধী জনগোষ্ঠী গড়ে উঠবে এবং আরো শক্তি সঞ্চয় করে ভারতের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। এসব বন্ধ করার জন্য বিএনপিকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। শর্ত নাম্বার 4, বিএনপি ক্ষমতায় আসার পর বাংলাদেশ চাইলে চীন, পাকিস্তান বা অন্য যে কোনো দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে এবং রাখতে পারবে। তবে কোনোভাবে চীন বা পাকিস্তানকে দেশের কোনো ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া যাবে না, অর্থাৎ কোনো ভূখণ্ড লিজ দেওয়া যাবে না, কোথাও কোনো সামরিক ঘাঁটি এবং যৌথ সামরিক স্থাপনা তৈরি করতে দেওয়া যাবে না, যা শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে কৌশলগত অবস্থান তথা ভারতের নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে। অর্থাৎ বাংলাদেশকে ভারতের আঞ্চলিক নিরাপত্তার বিষয়টা সম্পূর্ণরূপে গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে। শর্ত নাম্বার 5, আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে সুসম্পর্ক ছিল, যেসব বন্ধুত্বপূর্ণ চুক্তি ছিল, সেই সব চুক্তি বহাল রাখতে হবে। বাংলাদেশ তার পররাষ্ট্র নীতি ও কৌশল নিজের স্বাধীন সিদ্ধান্তে গ্রহণ করতে পারে, সে ব্যাপারে ভারত নাক গলাবে না। দুটি দেশ প্রতিবেশী সুলভ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। অচিরেই ভারত সকল প্রকার ভিসা উন্মুক্ত করে দেবে, স্থগিত হওয়া ট্রান্সশিপমেন্ট চালু করবে, সকল প্রকার আমদানি রপ্তানি চালু হবে। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা অবস্থায় ভারত বিরোধী এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যা ভারতের ভূখণ্ড, আঞ্চলিক নিরাপত্তা ও ভারতের অভ্যন্তরে কোনো অস্থিরতা তৈরি করে। ভারতের দেওয়া এই রেড লাইন ক্রস করলে ভারত বিষয়গুলোকে কূটনৈতিক স্তরে না ভেবে নিরাপত্তাজনিত বিশেষ ব্যবস্থা হিসাবে বা অ্যাক্ট অফ ওয়ার হিসেবে ট্রিট করবে এবং সেই মতো প্রয়োজনীয় বন্দোবস্ত করবে, ব্যবস্থা নেবে। গত 1.5 বছরে ইউনুস সরকার ও তাদের স্টেক হোল্ডাররা ভারতকে যেভাবে অপমান অপদস্থ করেছে, 7 সিস্টার্স, চিকেন স্ন্যাক দখলের হুমকি দিয়েছে, আন্তর্জাতিক মহলে যতবার ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করেছে, ভারতের ঘোরতর শত্রু পাকিস্তানের সঙ্গে 4টি সম্মুখ যুদ্ধের পরও তারা সেটা করেনি। তারপরেও ভারত ইউনুস সরকারের বিরুদ্ধে কয়েকটি বাণিজ্যিক নিষেধাজ্ঞা ছাড়া আর কোনো ব্যবস্থা নেয়নি। এখন বিএনপি যদি কোনো কারণে ভারতের এইসব শর্ত মানতে নারাজ হয়, ভারত সেক্ষেত্রে কি করবে? আশাহত হওয়া এবং বিএনপিকে শর্ত ভঙ্গ করার সমালোচনা করা ছাড়া তেমন কিছু হয়তো বা করার থাকবে না, কারণ এই শর্তগুলো লিখিত কোনো চুক্তি নয়। ভারত বাংলাদেশের সাথে যেই 13 থেকে 14 বিলিয়ন
বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য করে সেটা বহাল থাকলে ভারতের এস্টাবলিশমেন্ট তা বন্ধ করে শর্ত ভঙ্গের প্রতিশোধ হিসেবে নিতে পারে, কিন্তু সেটা সরকারকে বলবে না। ভারতের দেওয়া শর্ত যে বিএনপি ভঙ্গ করবে এটা মোটামুটি আমি নিশ্চিত। বিএনপি দলটির পুরনো অভ্যাস ভারতের জানা আছে, এরপরও ভারত বিএনপি কে মন্দের ভালো হিসেবে সার্টিফাই করেছে। ভারত তারেক রহমানকে টেস্ট কেস হিসাবে সময় দিতে চাইবে। তারা মনে করে বিএনপি ভারতের চাপে এক সময় আওয়ামী লীগের পুনর্বাসন করবে। ভারত মনে করছে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষে এবং জঙ্গিবাদের বিপক্ষে থাকবে। তাদের এই ধারণা যে ভুল সেটা বুঝতে ভারতের 6 মাসের মতো লাগবে, আমি নিশ্চিতভাবে বলতে পারি। তারপর যখন ভারতের মোহভঙ্গ হবে ততদিনে মার্কিন বলে পুরোপুরি বিধ্বস্ত হয়ে যাবে সোনার বাংলাদেশ। দেশে কিছু উন্নয়ন করে গণতন্ত্রের কিছু বৈশিষ্ট্য দেখিয়ে বিএনপি নিজেদের শক্তি নিজেরাই অর্জন করার একটা চেষ্টা করতে পারে, এই সম্ভাবনা আছে। ভারত সম্ভবত 2001 সালে নির্বাচনের আগে বিএনপির মূল ক্যাম্পেইন ফেনী পর্যন্ত ভারত দখল করবে। উলফা নেতাকে আশ্রয় দান, ভারত বিরোধী সশস্ত্র গ্রুপের জন্য 10 ট্রাক অস্ত্র আনা, শেখ হাসিনাকে একাধিকবার হত্যা চেষ্টা করা, আক্রমণকে মদত দেওয়া, 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা, 2001-এ জয়ী হয়ে উত্তরাঞ্চলে হিন্দু সম্প্রদায়ের উপর নির্মমতা দেখানো, জন্মের পর থেকে ভারত বিরোধী ন্যারেটিভ প্রচার করা, গণতান্ত্রিক লেবাসে ইসলামী জঙ্গিবাদের মতো করে কাজ করা, বিষয়গুলোকে হয়তো ভুলে গিয়েছে ভারত, নয়তো আওয়ামী লীগ বিএনপির অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে যাচ্ছে। বর্তমান ভারতকে অনেকেই উগ্র হিন্দুত্ববাদী বলে, অথচ চট্টগ্রামের এক নিরীহ সনাতন সাধু চিন্ময় কৃষ্ণ দাসকে যে ইউনূস সরকার কোনো অপরাধ ছাড়াই জামিন না দিয়ে 15 মাস যাবত বেআইনিভাবে আটকে রেখেছে, সেই বিষয়কে ভারত নামকা ওয়াস্তে প্রতিবাদ জানানো ছাড়া আর কোনো উদ্যোগ নেয়নি। বিএনপি ক্ষমতায় আসার পরেও